কেন গেল না? কারণ অযোগ্যরা ওইখানে এন্টাইটেলড হয়েছে কি করে, এই প্রশ্নটা উঠে আসবে। যে মুহূর্তে আমি অযোগ্যদের আন্ডারলাইন করব, সেই মুহূর্তে অযোগ্যরা আমাকে বলবে তুমি জানতে তো। তাহলে কি আমাদের মুখ্যমন্ত্রী এমন কোনো কাজ করেছেন যাতে তার মনে হচ্ছে তাকে জেলে পাঠানো যেতে পারে? সেটাও তো শকিং। উনি অভিজিৎ গাঙ্গুলির নাম জানেন, এটা হতে পারে নাকি? উনি অভিজিৎ গাঙ্গুলিকে ইনসাল্ট করার জন্য এই কথা বললেন। ও গাঙ্গুলি না গাঙ্গুলি তার নাম জানি না। তো কুণাল বাবু তো তৃণমূলের স্পোক পার্সন বলে জানি, উনি তো বেশ দলের হয়েই সব বলেন। তো উনি যখন এই কথাটা বলছেন, তো উনি নামগুলো কেন বলছেন না? ওনার সাহস নেই নামগুলো বলার? আমার নিজের ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে বিরোধী নেত্রীর এরকম একজন মানুষ থাকলে সেই সময় সরকার, সেই সরকার যেই থাকুক না কেন, এইরকম একটা ঘটনা ঘটলে উনি ময়দানে নেমে পড়তেন এতক্ষণে। এখন যারা বিরোধী জায়গায় আছে, উনি যাদের নাম করেন বাম বা বিজেপি, তারা ওনার মতো ওইটা পারে না, উনি যেটা পারতেন। ম্যাম, আমরা একদিকে দেখতে পাচ্ছি চাল থেকে কাকর কোনোভাবেই আলাদা করা গেল না, ঠিক তার গেল না, না মানে আলাদা করার চেষ্টা করা হলো না, মানে দায়িত্ব নিয়ে। কারণ আলাদা করতে গেলে আঙুল তো মানে এরকম হয় না, মানে এরকম আঙুল হলে বাকি চারটে কোন দিকে থাকে? এদিকে। তো ওই জন্য ওটা আলাদা করা গেল না। কিন্তু ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে মুখ্যমন্ত্রীর সাথে চাকরিহারাদের বৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে যেমনটাই অভিযোগ হচ্ছে, এক দলকে পাস দেওয়া হয়েছে, এক দলকে পাস দেওয়া হয়নি। পাস দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে 2023 সালে এসএসসি ওয়েবসাইটে নাকি ওএমআর শিট আপলোড হয়েছিল, সেই ওএমআর শিটের ভিত্তিতে পাস দেওয়া হয়েছে। কিন্তু চাকরি তো গেলে ওএমআর শিট নেই তার ভিত্তিতে। চাকরি যে প্যানেল যে ক্যান্সেল হলো, পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, সে তো ওএমআর শিটের মানে অপূর্ণতার কারণেই। তাহলে আবার কিসের কোন ওএমআর শিটের ভিত্তিতে পাস দেওয়া হচ্ছে? কি মুশকিল, কিছু বুঝতে পারছি না কি যে হচ্ছে আর কি যে না হচ্ছে, বিশ্বাস করো। ফলে কোনো আলোচনাই এখন আর মানে, এখন যেটা হচ্ছে সেটা কি বলতো, মানে ধরো মানে হাসিই পাচ্ছে, মানে লজ্জায় মাথাটা হেঁট হতে মাটির ঠেকেছিল। এইবার মনে হচ্ছে মা ধরনের দিদা হাওয়া ভেতরে ঢুকে যায়। মানে মানে আমি ওপরে থাকবো মাটির ওপর, সঙ্গে সঙ্গে কেউ বলবে এই তুই ওয়েস্ট বেঙ্গল কা হ্যাঁ। ওফ, অসহ্য, অসহ্য। কিন্তু এরই অন্যদিকে মুখ্যমন্ত্রী সরাসরি দাবি করলেন যে এই যে মামলা করা হয়েছে, এই মামলা করার আগে নাকি গভর্নমেন্টকে একবারও ভাবতে দেওয়ার সুযোগই দেওয়া হয়নি কে যোগ্য কে অযোগ্য। মানে ধরো গিয়ে মানে পার্থবাবু জেলে যাওয়ার পরেও সময় পাননি। তারপর বাকি বাকি সব গেলেন, বাকি বাকি সব জামিনও পেলেন। এই পুরো সময়টায় রাজ্য সরকার কোনো সময় পায়নি কে যোগ্য কে অযোগ্য বাছার? আর আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, খুব খুব এই প্রশ্নটা না হেসেই করছি তোমাকে। দেখো, আমাদের আমাদের জ্ঞান যা বলে যে আমি একদম মাথার ওপর আছি, একদম সবার। ধরো আমার ফ্যামিলিতে বলছি, আমি ধরো আমি ধরে নিলাম শঙ্খ আমার হাজবেন্ড, সে টপ অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি মানলাম। তার নিচে আমি আছি, তার নিচে আমার মেঘ বৃষ্টি আছে, হলো। এবারে ধরো মেঘ একটা অন্যায় করলো বা বৃষ্টি একটা অন্যায় করলো, মাঝখানে আমি আছি, আমি হয়তো ওদের গার্ড করলাম, শঙ্খ জানতে পারলো না, ওকে ডান, এই অবধি ঠিক আছে। এবার ধরো শঙ্খ জানতে পারলো যে আমি গার্ড করেছি মেঘ বৃষ্টি অন্যায়টা করেছে, হলো। তারপর ধরো 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, কোনো একটা সময় ইস্যুটা উঠলো, তখন শঙ্খ বলবে মেঘ বৃষ্টি যখন অন্যায় করেছিল মানুষে গার্ড করেছিল আমি জানতে পারিনি। তারপর তো তুমি জানতে পেরেছো, তখন এই 3টে বছর তুমি কি করলে? প্রশ্নটা সিম্পল। জানতে পারোনি অব্দি তর্কের খাতিরে ধরে নিলাম, যেখানে আমি বিশ্বাস করব, সবাই বিশ্বাস করবে, করা উচিত, যে রাজ্যে একটা গাছের পাতা পড়লেও মুখ্যমন্ত্রীকে সেটা জানতে হবে, এটা হবে। তবু ধরে নিলাম উনি জানতে পারেননি, ধরে নিলাম মাঝখানে কিছু লোক ওনাকে জানায়নি, কিন্তু তারপর তো উনি জানলেন। যে খবরের কাগজের ভিত্তিতে, যে মিডিয়ার ভিত্তিতে, যে আইন পদ্ধতির ভিত্তিতে আমরা সাধারণ মানুষগুলো জেনে গেলাম, উনিও জানলেন। তখন উনি বলেন আমি জানতাম না। তো এবার তো জানলেন, তখন তো জানতাম না মানে তখন উনি জেনে গেছেন। তারপর এতগুলো বছর যে চলে গেল,
সেই এতগুলো বছরে সামান্য যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। কেন গেল না? কারণ অযোগ্যরা ওইখানে এন্টাইটেলড হয়েছে কি করে, এই প্রশ্নটা উঠে আসবে। যে মুহূর্তে আমি অযোগ্যদের আন্ডারলাইন করব, সেই মুহূর্তে অযোগ্যরা আমাকে বলবে তুমি জানতে তো। এই তুমি জানতে তোটা অ্যাভয়েড করা খুব শক্ত। এই জন্যেই আমি জানি না। ম্যাম, এই যে আপনি যে প্রশ্নটা তুললেন, এই প্রশ্নটা কোথাও না কোথাও কি উঠেছে। কুণাল ঘোষ একান্তে এবিপির একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি একান্তেই বলেছিলেন যে পার্থ যে টাকা তুলতো সেটা দল জানতো 2021 থেকে। এখনো নাকি মুখ্যমন্ত্রীর সেই মন্ত্রিসভার কেবিনেটে একজন মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়াতে, কিন্তু সেটা কি তাহলে দল জানে না? কারণ কি দল তো প্রথম থেকে জানতো পার্থ তোমার টাকা মনে তুলতো। হয় দল জানে না? আর কুণাল তো তৃণমূলের, কুণাল বাবু, সরি উনি আবার রেগে যাবেন নাম ধরলে, যদি উনি আমার বয়সী বোধ হয়। তো কুণাল বাবু তো তৃণমূলের স্পোক পার্সন বলে জানি, উনি তো বেশ দলের হয়েই সব বলেন। তো উনি যখন এই কথাটা বলছেন, তো উনি নামগুলো কেন বলছেন না? ওনার সাহস নেই নামগুলো বলার? ওনাকে নামগুলো বলতে বলা হোক। ওনার যদি মেরুদণ্ড শক্ত হয়, উনি যদি জানেন এবং উনি যদি সেই মানুষগুলোর বিরুদ্ধে থাকেন, এই অন্যায়টার বিরুদ্ধে থাকেন, তাহলে উনি নামগুলো বলুন। উনি নামগুলো বললে তো অনেক কিছু এক্সপোজ হয়ে যায়, তারপর তো সেই নামগুলো সত্যি বলা হলো না মিথ্যে বলা হলো সেগুলো নিয়ে একটা তর্ক উঠবে, কিন্তু নামগুলো অ্যানাউন্স তো হবে অন্তত। সেই আমি জানি তুমি খুঁজে বার করো, আমি তোমায় বলবো না টাইপস করে তো লাভ নেই এই মুহূর্তে। আর এই মুহূর্তে তো এতগুলো মানুষের জীবন জীবিকা সংসার সবকিছু এখন একটা মানে দাওয়ের ওপর দাঁড়িয়ে গেছে। তাহলে এখন উনি নাম বলছেন না কেন? এখন উনি বলছেন আমি জানি তোমরা খুঁজে বার করো, তা হয়? কিন্তু অন্যদিকে তো মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনলাম যে বিজেপি যদি মনে করে মানবিকতার স্বার্থে দাঁড়ালো বলে তারা আমাকে জেলে পাঠাবে, তাহলে ওয়েলকাম। হঠাৎ জেলের প্রশ্ন আসছে কেন? জেলের কথা তো কোথাও ওঠেনি। কি বলি বলো তো, কি বলি? সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো গলা খাইনি টাইপস। হয়তো ওনার মনে হচ্ছে যে এবার ওনার সময় ঘনিয়ে এসছে, হয়তো ওনার নিজের মনে হচ্ছে সেটা। মানুষ তো সব আগে নিজেকে নিজে জাজ করতে পারে, তাই না? ধরো আমি একটা অন্যায় করেছি, আমি তোমায় জানালাম না, কিন্তু আমি তো জানি আমি অন্যায় করেছি। হয়তো উনি অন্যায় করেছেন, হয়তো উনি রিয়ালাইজ করছেন এবার আমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, সবটাই হয়তো। উনি কি করেছেন সেটা একমাত্র উনি জানেন। বা হয়তো উনি ভাবছেন আমি তো কিছুই করিনি, ওরা চাইছেই আমাকে অন্যায়ভাবে জেলে ঢোকানোর, তো এইগুলোকে ওরা ইস্যু করবে, সেটা হয়তো উনি ভাবছেন। কিন্তু জেল শব্দটা এসছে মানে কোথাও একটা তো ইস্যু উঠে দাঁড়াচ্ছে, যে হঠাৎ জেল কেন? মানে ধরো আজকে আমার সঙ্গে তোমার তো কথা হচ্ছে এখানে, তো আমি তো বলবো না যে এই কথার ভিত্তিতে আমাকে তুমি জেলে পাঠাবে বা সরকার আমাকে জেলে পাঠাবে। আমি বিশ্বাস করছি না যে আমি যা বলছি তাতে আমার জেলে যাওয়া হতে পারে। তো আমি কখনোই বলবো না যেগুলো বলছি বলে আমাকে জেলে পাঠানো হতে পারে, আমি বলবো না। আমি জানি আমি একজন সাধারণ মানুষ, আমার মত আমি প্রকাশ করছি আর পাঁচটা সাধারণ মানুষের মতো, এখানে জেলের প্রশ্ন ওঠে না। কিন্তু আমি যদি জানতাম, ধরো যে আমি এমন একটা কিছু কথা তোমায় বলছি যেটা এমন সরকার বিরোধী বা সন্ত্রাসবাদী কথা, বা এমন একটা ভুল কথা, এমন একটা অন্যায় কথা, ঘোরতর অন্যায় কথা, মিথ্যে কথা, যেগুলোর বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, যেগুলোর বিরুদ্ধে আমাকে জেলে পাঠানো যেতে পারে, তখন আমি সন্দেহটা প্রকাশ করতাম যে এই কথাগুলো বলার জন্য হয়তো আমাকে জেলে যেতে হবে। তো সেখানে যে মানুষটা বলছেন, সে মানুষটা কেন বলছেন, সে মানুষটা কোথার কোন বিশ্বাসে এটা মনে হচ্ছে যে আমাকে জেলে পাঠাতে পারে হয়তো বা, সেটা উনি বলতে পারবেন, কিন্তু সেটাও তো ভীষণ স্ট্রাইকিং। তাহলে কি, তাহলে কি আমাদের মুখ্যমন্ত্রী এমন কোনো কাজ করেছেন যাতে তার মনে হচ্ছে তিনি, তাকে জেলে পাঠানো যেতে পারে? সেটাও তো শকিং। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাহলে? উনি ভয় পান বলে মনে হয় না। ওনাকে, ওনার যা মানসিকতা আমি দেখেছি, উনি এমনিতে তো খুব সাহসী মহিলা। উনি উনি ইনফ্যাক্ট জানো তো, মানে মমতা ব্যানার্জি কি জানি, মানে আমার এটা একদম আমার ব্যক্তিগত মত, আমি রাজনীতি কিছু বুঝি না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি ওনার সাংগঠনিক ক্ষমতাটা খুব মারাত্মক, তো ভীষণ ভালো সাংগঠনিক ক্ষমতা, নো ডাউট। ওনার না এই রাজ্যের বিরোধী নেত্রী হওয়া উচিত ছিল, বিরোধী নেত্রী পদে থাকা উচিত ছিল, তাহলে না এই রাজ্যটা অনেক ভালো থাকতো। কিন্তু ওই চেয়ারে এসে ওনাকে এত বেশি কম্প্রোমাইজ করতে হলো, এত মানুষের হয়তো বা সবটা, হয়তো আমি ওই চেয়ারটার মূল্যই বুঝি, মানে মূল্য বুঝি না বলবো না,
খুব ভুল কথা বললাম, মানে চেয়ারটার কি কি দায় দায় দায়িত্ব নয় দায় আমি বুঝি না, দায় কি চেয়ারটার। তো সেক্ষেত্রে এমন হতে পারে যে ওনাকে অনেকটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, হতেই পারে। এখন উনি কি জাতীয় কম্প্রোমাইজ করছেন বা কেন করছেন সেটার উত্তর তো একমাত্র ওনার কাছে আছে। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে বিরোধী নেত্রীর এরকম একজন মানুষ থাকলে সেই সময় সরকার, সেই সরকার যেই থাকুক না কেন, এইরকম একটা ঘটনা ঘটলে উনি ময়দানে নেমে পড়তেন এতক্ষণে। এখন যারা বিরোধী জায়গায় আছে, উনি যাদের নাম করেন বাম বা বিজেপি, তারা ওনার মতো ওইটা পারে না, উনি যেটা পারতেন। এবার সেরকম একটা মানুষ যখন এই কথা বলেন তখন শুধু এটাই মনে হয় যে উনি প্রচন্ড কম্প্রোমাইজের চাপে পড়ে আছেন। সেটা আবার ওনাকে মানায় না। কি জানি, রাজনীতি বড় জটিল এবং বড্ড নোংরা। কিন্তু তার অন্যদিকেই মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে বললেন যে উনি পৃথিবীর অনেক বড় লয়ার, ওনাকে তো নোবেল দেওয়া উচিত, আমি সেই নোবেল অ্যাপয়েন্ট করবো। ভালো তো, ঠিকই বলেছে। এটা কি একটা মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায়? ও, সেটা দেখো রুচির ব্যাপার। ওনার ওনার মনে হয়েছে যে ওনার রুচি অনুযায়ী উনি এটা বলতে পারেন। সেটা আমি কি বলবো বলো, সেটা উনি ওনার শিক্ষা ওনার রুচি দিয়ে উনি বলেছেন। অনেক মানুষই তো অনেক কথা বলেন, সবার সব কথা সমালোচনা করার জন্য সময় নষ্ট করা কি উচিত? উনি ওনার শিক্ষা ওনার রুচি অনুযায়ী যেটা আমার মনে হয়েছে ওনার বলা উচিত উনি বলেছেন। কি ম্যাম, বলবো এই যে আর। আপনি বললেন তার শিক্ষা তার রুচি, তিনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকেও বললেন গাঙ্গুলি না ডাঙ্গুলি, তার একটা মানবিকতা নেই। আমি নামটা ঠিক জানি না, একজন মুখ্যমন্ত্রী তিনি। ওইটাই তো বললাম, আগেই তো বললাম যে মুখ্যমন্ত্রী তো গাছের পাতা পড়লেও জানবেন, সেখানে তিনি জানেন না এটা তার মুখে শোভা পায় না। জানি না এটা হলে হয় না, একজন মুখ্যমন্ত্রীকে সব জানতে হয়। যেখানে একটা সময় আমরা জানতাম যে মমতা ব্যানার্জির নামে ল্যাম্পপোস্ট দাঁড়ালেও ল্যাম্পপোস্ট জিতবে, সেখানে মমতা ব্যানার্জি যদি বলেন আমি জানি না, তো সেটা মেনে নেব না, মানা যায় না। উনি অভিজিৎ গাঙ্গুলির নাম জানেন এটা হতে পারে না। উনি অভিজিৎ গাঙ্গুলিকে ইনসাল্ট করার জন্যই কথা বললেন, ও গাঙ্গুলি না গাঙ্গুলি তার নাম জানি না। এখন একটা মানুষকে এরকম ভাবে অপমান করাটাও তো ওনার শোভা পায় না, উনি করলেন। সেখানে ওই একই বক্তব্য, ওনার মনে হলো এটা করা যায়, ওনার রুচি ওনাকে বলল এটা করা যায়, এতে ওনার চেয়ারের অপমান হবে না, উনি তাই করলেন। এখন সেক্ষেত্রে ওনার চেয়ারের অপমান হলো কি হলো না সে তো সাধারণ মানুষ তাদের মতো করে বলবে। ওনার মনে হলো আমার চেয়ারের অপমান হলো না এতে, তাই উনি বলে ফেললেন। তিনি তাদের নাম জানেন না, কিন্তু অন্যদিকে তিনি জানেন যে সিপিএম আমলে নাকি চিরকুটে চাকরি দেওয়া হতো। তাহলে বাংলা করলে দোষ কোথায়? প্রশ্ন তুললেন তিনি আবার। এই আলোচনাগুলো না করতে ভালো লাগছে না, জানো তো, সত্যি কথা বলেছি, ভালো লাগছে না। চিরকুটে চাকরি হতো, হয়তো হয়তো হতো, আমি ঠিক জানি না। চিরকুটে চাকরি হয়তো হতো, কিন্তু সেই চিরকুটে চাকরিটা হয়তো হতো, কিন্তু তার বিনিময়ে খাটের তলা ঘরের কোণ বাথরুমের কমোডে কাঁড়ি কাঁড়ি টাকা আবিষ্কার করা গেছে, সিপিএম জামানার একজন মন্ত্রীকে জেলে পাঠানো গেছে। সত্যি বলছি গো, আর ভালো লাগছে না, জানো তো, বড্ড মন খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে, বড্ড লজ্জা, বড্ড অপমান। আর ভালো লাগছে না, সত্যি বলছি, ভালো লাগছে না, ভালো লাগছে না, না না, খুব আমি সত্যি বলছি, আমি না মমতা ব্যানার্জিকে সবসময় বলতাম যে উনি মুখ্যমন্ত্রীর খোলসটার বাইরে ওনাকে যখন দেখেছি উনি ভীষণ দিদি দিদি, আমি প্রত্যেকবার বলি যখনই কোথাও কারোর সঙ্গে কথা হয় আমি বলি, সেই মানুষটা যখন এভাবে সিস্টেমের কাছে সারেন্ডার করেন এবং সেই মানুষটা যখন নিজের ভাবমূর্তিকে এভাবে নষ্ট করেন বা বা নষ্ট করতে বাধ্য হন, তখন খুব খারাপ লাগে। কি বলবো বলো, সেটা এটা তো উনি নিজে মেনে নিয়েছেন। ম্যাম, আমার একেবারেই শেষ প্রশ্ন, এই যে এখনকার যারা বুদ্ধিজীবী, এই যে 26,000 চাকরি বাতিল, তাদের মুখ থেকে তো একটি কথাও বেরোচ্ছে না, তারা কোথায়? তারা তাদের বুদ্ধি দিয়ে ভাবছেন, কি বলা যায়, তারা ভীষণ বুদ্ধিমান তো, তারা তাদের বুদ্ধি অ্যাপ্লাই করে, তারা আমাদের মতো বোকা নন, তারা তাদের বুদ্ধি অ্যাপ্লাই করে ভাবছেন ঠিক কি বলা যায়, ঠিক কি বললে বলাও হবে অথচ আঁচ লাগবে না গায়ে, তারা এগুলো ভাবছেন।